সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বিষয় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের ক্লাস করছিল। আমি প্রভাষক প্রণব সেন তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের স্ট্রাকচার নাম্বার 5, 6, এই 5 এবং 2 এই দুটো স্ট্রাকচারের বিনিময়ে বা মিলনে আমাদের স্ট্রাকচার নাম্বার 6-এ জন্ম হয়েছে। মূলত এখানে স্ট্রাকচার 1, 2, 3, 4, 5 এই 5টাকে বলে মূল বাক্য। এইগুলো এরপরে এক্সটেনশন বা যেটাকে আমরা বলি যোগ বা দুটো মিলনে যোগ হয়েছে। 6 নম্বর স্ট্রাকচার মূলত এখানে 2 নম্বর এবং 5 নম্বর স্ট্রাকচারের মিশ্রণে তৈরি হয়েছে। এই 2 নম্বর স্ট্রাকচার এবং 5 নম্বর স্ট্রাকচার, 2 নম্বর স্ট্রাকচারে সাবজেক্টের দোষগুণ প্রকাশ করা হয়, কিন্তু 6 নম্বর স্ট্রাকচারে সাবজেক্টের দোষগুণ না, অবজেক্টের দোষগুণ প্রকাশ করা হয়। এই অবজেক্টের দোষগুণ প্রকাশ করতে গেলে কিছু কিছু ভাব লাগে, সেই ভাবগুলো আমি এখানে লিখে রেখেছি তোমাদের সামনে। এই ভাব ছাড়া তুমি অবজেক্টের দোষগুণ প্রকাশ করতে পারবে না। তাই ট্রানজিটিভ ভাবগুলোকে জানা, চেনা, বোঝা খুব জরুরি দরকার। কারণ তোমাদেরকে আমি বলেছি যে ইংরেজি শিখতে 6 মাস সময় লাগে, 6 বছর সময় লাগে, আমি সেটাকে তোমার 6 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। আসলে ইংরেজিটা যেভাবে শিখলে সহজ হয় সেইভাবে কেউ তুলে ধরে না। তো আমি তোমাদের সামনে এই বিষয়টা নিয়ে আসছি খুব শর্টকাটে, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে তাড়াতাড়ি শেখা যায় সেইভাবে আমি ভিডিওগুলো বানানো। পরপর তোমরা ভিডিওগুলো দেখো, তাহলে তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবা আগে কোন জিনিস শিখতে হয়, পরে কোন জিনিস শিখতে হয়। এইটা যদি ঠিকঠাক মতো ব্যবহার না হয় তাহলে আমাদের শিখতে দেরি হয়ে যায়। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমাদের এখানে আজকের বিষয় ট্রানজিটিভ ভার্ব স্ট্রাকচার নম্বর 6 এবং এটা 2 এবং 5 নম্বর স্ট্রাকচারে মিলনে এটার জন্ম। তো স্ট্রাকচার নম্বর 6 এর স্ট্রাকচারটা সাবজেক্ট বসে, ট্রানজিটিভ ভার্ব বসে, অবজেক্ট বসে এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টের একটা দোষ এবং গুণ প্রকাশ করা হবে। তো এই যে সাবজেক্টের দোষ গুণ প্রকাশ করা খুব সহজ, কিন্তু অবজেক্টের দোষ গুণ কিন্তু প্রকাশ করা অতটা সহজ না। এই বাক্যগুলো কী ধরনের হয় সেই জন্য তোমরা 5 নম্বর স্ট্রাকচার এবং 2 নম্বর স্ট্রাকচারটা ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে তুমি এই 6 নম্বর স্ট্রাকচারটা খুব সহজে করতে পারবা। এরপর আসছে আরেকটু বলে নিই 7 নম্বর স্ট্রাকচার। এই 7 নম্বর স্ট্রাকচারটাও ঠিক 6 নম্বর স্ট্রাকচার এটাকে সংশ্লিষ্ট রেখে, অর্থাৎ 6 নম্বর স্ট্রাকচারটা যেমন 7 নম্বরটা প্রায় ঠিক একই রকম, কারণ 7 নম্বরটা নাউনের একটা পরিচয় প্রকাশ করে, কিন্তু 6 নম্বরটা তা না, নাউনের একটা দোষ গুণ প্রকাশ করে বা অবজেক্টের একটা দোষ গুণ প্রকাশ করে। যেমন আমি একটা তোমাকে এখানে একটা ভার্বটা ব্যবহার করে দেখাই। মনে করো গেট, আমি এখানে গেটটা লিখলাম। তো গেটটা, এবার গেট মানে আমরা জানি পাওয়া, কিন্তু এখানে মানে হচ্ছে হওয়া বা কোনো কিছু করা। যেমন ধরো আমার মা আমার জন্য খাবার রেডি করলেন। মাই মাদার আমরা একটু প্রেজেন্ট টেন্সে ধরলাম, ইজ গেটিং মাই ফুড রেডি। রেডিটা অ্যাডজেক্টিভ, এইটা অবজেক্ট, এইটা ভার্ব, এইটা সাবজেক্ট। এখানে সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, অবজেক্ট বসেছে, অ্যাডজেক্টিভ বসেছে। অর্থাৎ আমার মা আমার জন্য খাবার তৈরি করছে বা প্রস্তুত করছে। এই যে বাক্যটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বললাম, বাক্যটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। অবজেক্টের একটা দোষ গুণ, এখানে ফুডটা কি, আমার খাবারটা কি রেডি ছিল নাকি রেডি ছিল না, প্রস্তুত ছিল নাকি প্রস্তুত ছিল না। এই যে প্রস্তুত কথাটা, এইটা কিন্তু এখানে খাবারের একটা দোষ গুণ প্রকাশ করা হচ্ছে। এখানে তুমি আরো কথাটা ব্যবহার করতে পারো, যে এখানে মনে করো আমি একটা নাও লিখলাম, নাওটা এখানে কি হবে, কিংবা রেডির আগে তুমি একটা কুইকলি লাগালে, কিংবা রেডির আগে তুমি একটা অ্যাডভার্ব লাগালে। এই অ্যাডভার্বটা আমরা জানি যে অ্যাডভার্বের কাজই হচ্ছে নাউনকে আরো মডিফাই করা, নাউনকে আরো তথ্য দেওয়া। তো এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সহ অ্যাডভার্ব যোগে বাক্য বলা, অ্যাডভার্ব বাদ দিয়ে বাক্য বলা, একই রকম কথা। এটা স্ট্রাকচারের কোনো ব্যতিক্রম হয় না। তো অ্যাডভার্বটা মূলত বাক্যের মধ্যে জাস্ট তথ্য যোগান দেয়, কিন্তু এটা স্ট্রাকচারে কোনো পরিবর্তন করায় না।
তো আমরা অ্যাডভার্বের ব্যবহার করেও দেখাবো, অ্যাডভার্বের ব্যবহারটা বাদ দিয়েও আমরা দেখাবো, আমরা দুটোই দেখাবো। এইবার দেখো এখানে হেল্ড, হেল্ড মানে এখানে অনুষ্ঠিত হওয়া, কিন্তু এখানে হেল্ডটাকে ঠিক এরকম বোঝাচ্ছে না, হেল্ডটাকে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে, কোনো কিছু ঘটা বোঝাচ্ছে। যেমন মাই ফাদার, আমার বাবা, হোল্ড মি রেসপন্সিবল, রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য গ্লাস। আমি একটু বাক্যটা একটু বড় করলাম এবং এটাকে যারা বলা হয় একটা বাক্য পূর্ণ করার জন্য আমি একটা ফ্রেজ ব্যবহার করলাম। তোমরা জানো যে ফ্রেজটা বাক্যের আওতাভুক্ত না, ফ্রেজ এবং অ্যাডভার্ব এগুলো আওতাভুক্ত না। এই ফ্রেজের ভিডিওগুলো বা ফ্রেজে বা তোমার অ্যাডভার্বের ভিডিওগুলো তোমরা আগে দেখো, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা যে অ্যাডভার্ব এবং ফ্রেজটা কি কাজে লাগে। তো এখানে দেখো মাই মাদার, আমি এখানে দুটো একই সাবজেক্ট দিচ্ছি, সাবজেক্ট মাদার অথবা ফাদার, হোল্ড এটা ভার্ব, মি এটা অবজেক্ট, রেসপন্সিবল এটা অ্যাডজেক্টিভ। তারপরে ফর দা, এখান থেকে এইটুকু একটা ফ্রেজ ব্যবহার হয়েছে। এই ফ্রেজটা ব্যবহার না করলেও চলতো, মাই মাদার হোল্ড মি রেসপন্সিবল, আমার মা আমাকে দায়ী করলেন। এই যে করাটা এখানে কিন্তু হোল্ড দিয়ে বোঝাইছে, এখানে কিন্তু অন্য কিছুতে বোঝায়নি। তো এই যে ভার্বের এক এক জায়গায় এক এক মানে, এইগুলো তোমরা ব্যবহার করতে করতে শিখবা। কারণ তোমাদেরকে আগেই বলেছি যে ইংরেজি এমন একটা ভাষা যে যে শব্দের মানে এক জায়গায় একরকম, তার ব্যবহার আরেক জায়গায় আরেক রকম হয়ে যায়, স্ট্রাকচার ভেদে বা বাক্যের কাঠামো ভেদে। তো ইংরেজি ভাষার মজাটা এরকম যে আসলে এই ভাষাটার ভিতরে প্রবেশ না করলে এই ভাষার যে মধুরতা, সেই মধুরতাটা ঠিকমতো বোঝা যায় না। তো আমরা পরেরটা দেখি লাইক দিয়ে। এবার লাইকটা দেখো, সেটা হচ্ছে যে এই লাইক ভাবটা ঠিক একই রকম, এখানে যেরকম অবজেক্টের একটা দোষ গুণ প্রকাশ হয়েছে, এখানেও ঠিক তেমনি ভাবে একটা অবজেক্টের দোষ গুণ প্রকাশ হবে। যেমন ধরো আমি গরম চা খেতে পছন্দ করি, আই লাইক মাই টি হট। এখানে যদি আমি এই হটটা যদি এই জায়গাটায় লিখি তাহলে কিন্তু উত্তরটা হবে না। আমি এখানে দেখি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো আমি এখানে হটটা টির আগেও লিখতে পারতাম। এই হটটা আমি টির আগে যদি লিখি তাহলে আমি পছন্দ করি আমার গরম চা। এই যে আমি গরম চা পছন্দ করি, এই কথাটা কিন্তু বাক্যের মধ্যে এটাকে ভুল বলে ধরা হয়, কারণ এইটা হচ্ছে 6 নম্বর স্ট্রাকচারের পরে। এই জন্য স্ট্রাকচারগুলো জানা দরকার যে এই যে স্ট্রাকচারটা, আমার চাটা আমি কেমন খেতে পছন্দ করি, সেটা হচ্ছে গরম। তাহলে গরমটা আসলে কি হলো, সেটা হচ্ছে অবজেক্টের একটা দোষ গুণ, আমার চাইলে একটা দোষ গুণ, অর্থাৎ ওই কথাটা ওই বিষয়টা আলাদা করে তোমাকে লিখতে হবে। আশা করি আমি বিষয়টা বোঝাইছি। তোমরা বাক্যগুলো পরপর দেখো, তাহলে তুমি আগে ধরতে পারবা। যেমন এবার টিপ দিয়ে দেখাই, যেমন এ মাদার, একজন মা, কেপ্ট হার বেবি কোয়াইট। এ মাদার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। একজন মা তার শিশুকে শান্ত করলো। তো এই যে একজন মা তার শিশুকে শান্ত করলো, আমি আমার চাটা গরম খেতে পছন্দ করি, তারপরে আমার মা আমার এই কাজের জন্য দোষী সাব্যস্ত করলেন। এই যে কথাগুলো, এই স্ট্রাকচারগুলো তুমি যখন প্র্যাকটিস করবা তখন কিন্তু এই প্রত্যেকটা স্ট্রাকচার তোমার ব্রেনের মধ্যে আলাদা হয়ে যাবে, তুমি বসে যাবে, বা তুমি বুঝতে পারবা যে এই যে বাক্যটা অমুক স্ট্রাকচারে পড়ে, এই বাক্যটা অমুক স্ট্রাকচারে পড়ে। তো এইগুলো প্র্যাকটিস ছাড়া সম্ভব না। আসলে ইংরেজি কখনো প্র্যাকটিস ছাড়া সম্ভব না। তুমি ইংরেজিতে যদি তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে চাও তাহলে তোমাকে ইউ হ্যাভ টু স্পিক রেগুলারলি।
ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইন ইমোশন ইন ইংলিশ রেগুলারলি। তুমি যদি এগুলো প্রতিদিন প্র্যাকটিস না করো, প্রতিদিন যদি এগুলো তুমি না বোঝাও, তাহলে তোমার কিন্তু যে আমাদের যে ঠোঁট, কান বা সত্তা, আমার মন, আমার ইমেজ, আমার এভরিথিং যখন আমরা প্র্যাকটিস করি তখন তার কাছে কিন্তু অ্যাডাপ্টেড হয়ে যায়। তো এই বিষয়গুলো আসলে তুমি যদি শিখতে চাও, আমি তোমাকে বারবার করে একটা কথা বলছি যে আমি একজন লার্নার এবং আমি অনেক কাজে সফল, এবং যে কাজে হাত দিয়ে আমি সে কাজে সফল হই। শিক্ষার একটা নিয়ম আছে, যতক্ষণ না তুমি মন প্রাণ ঢেলে না দিচ্ছ ততক্ষণ তোমার লার্নিংটা সম্ভব না। তো ইংরেজিটা একেবারে তুমি মনে করো না যে এটা হালকা কোনো সাবজেক্ট। এটাকে মানে তুমি যদি ঠিকমতো ভালো না বাসো বা ঠিকমতো যদি তুমি প্র্যাকটিস না করো, নিজেকে যদি সমর্পণ না করো, তাহলে তুমি কিন্তু এই ভাষাটা তুমি রপ্ত করতে পারবে না। এবার এসো ড্রাইভ দিয়ে দেখি। ড্রাইভ, এখানে ড্রাইভ মানে আমরা জানি চালানো, কিন্তু আসলে এই ড্রাইভটা চালানো না, এই ড্রাইভটা কোনো কিছু হয়ে যাওয়া বোঝাচ্ছে। যেমন ধরো আমি একটু মুছে একটু জায়গা বের করি। দেখো যেমন the screaming of the classroom drove the teacher mad। এখানে খেয়াল করো যে স্কুলের বা ক্লাসের চেঁচামেচি টোটাল সাবজেক্টটা একটু বড় হয়েছে। এইটা ভার্ব, এইটা অবজেক্ট, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এই যে স্কুলের চেঁচামেচি স্যারকে কি করলো, পাগল করে তুললো। স্যার ক্লাসে ছিলেন খুব ভালো, কিন্তু ক্লাসের চেঁচামেচিটা তাকে হট করে তুলেছে, তাকে রাগিয়ে তুলেছে, বা তার ব্রেনটাকে ডিস্টার্ব করে তুলেছে। এই যে সে ব্যক্তি, এই যে ম্যাথটাকে হলো, টিচারটা হলো, তাহলে টিচারের একটা দোষ গুণ বুঝালো, মানে অবজেক্টের একটা দোষ গুণ। তখন 6 নম্বর স্ট্রাকচার মানেই অবজেক্টের একটা দোষ গুণ। এটা নোট দিস পয়েন্ট, এটা সাবজেক্টের দোষ গুণ না, এটা অবজেক্টের দোষ গুণ। এই জন্য বলছিলাম যে 2 নম্বর এবং 5 নম্বর একসাথে মিলিত হলে আসলে 6 নম্বর স্ট্রাকচারটা হয়। তো যাই হোক, আমরা এবার বাকিগুলো দেখি একটু। যেমন লিভ, লিভ মানে আমরা জানি ছেড়ে দেওয়া, এটা অনেকটা ছেড়ে দেওয়া। যেমন মাই ফ্রেন্ড, দি ফ্রেন্ডস, বন্ধুরা তাকে একা ছেড়ে গেল। যেমন হ্যাভ লেফট হিম অ্যালোন। এই অ্যালোনটা কিন্তু এখন অ্যাডভার্ব না, এটা কিন্তু একাকী বা একা বোঝাইছে, মানে অ্যাডজেক্টিভ। অ্যালোনটা কে হয়েছে, হিম, অবজেক্ট হয়েছে, এইটা ভার্ব হয়েছে, এটা সাবজেক্ট হয়েছে। তো বন্ধুরা তাকে একা ছেড়ে গেছে, বন্ধুরা তাকে একা ছেড়ে গেছে। এই যে সে যে একা, এটা কিন্তু অবজেক্টের একটা দোষগুণ বোঝাচ্ছে। এইভাবে তোমাকে প্রত্যেকটা ভাব নিয়ে এই বাক্যগুলোকে এভাবে প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ তুমি প্র্যাকটিসে না বসছো ততক্ষণ তোমার ব্রেনের এই পার্টটা খুলবে না। তো আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে সব কিছু ছেড়ে আগে মনের ফোকাসটা ঠিক একদিকে কেন্দ্রীভূত করতে হবে। এবং ইংরেজি মতো জিনিস শিখতে গেলে তুমি যতক্ষণ নিজেকে সমর্পণ না করছো ততক্ষণ তুমি ইংরেজিটা বুঝতে পারবে না, এই ধরনের বাক্য তুমি তৈরি করতে পারবে না। তারপরে আসি মেক। যদি এগুলো অনেক ইজি, তো এই ইজিটা আমরা মানে কোনো সহজ জিনিস কঠিন হয় কেন? সহজ জিনিস কঠিন হয় আমাদের বিশ্বাসের কারণে। তো তুমি যদি বিশ্বাস করো তুমি পারবা, তাহলে তুমি পারবে। আর যদি তুমি বিশ্বাস না করো যে তুমি পারবে না, তাহলে তুমি পারবে না। এই যে আমাদের মনের ভিতরে যে বিষয়গুলো, কারণ যেহেতু আমি এখন ইংরেজি বোঝাতে বসেছি, আমি যদি তোমাকে এই মোটিভেশনগুলো দিতে চাই বা এই সত্যগুলো যদি তুলতে চাই যে কি করে আমরা বড় হই, কি করে বেড়ে উঠি, তো আমার একটা সাজেশন হচ্ছে এই
যে আমি আগেও বলেছি, তুমি মনের মধ্যে সবসময় বিশ্বাসটা রাখবা, তুমি পারবা। এই কথাটা তুমি বিশ্বাস করতে শেখো যে তুমি পারবে। তুমি পারবে না এই বিশ্বাসটা কখনো মনের মধ্যে জায়গা দেবে না। যত কঠিনই হোক জীবনটা, যত জটিলই হোক, তুমি পারবে, তুমি জিতবে। এটা আমার সবসময় সাজেশন থাকলে এটাই। এবার এসো মেক। মেক দিয়ে অনেক কিছু করা যায়, যেমন হি হ্যাজ মেড মি ম্যাড। এখানে আগে একটা ড্রাইভ দিয়ে করছিলাম, এবার মেক দিয়ে করলাম, কারণ মেক হচ্ছে এমন একটা ভার্ব মানে সমস্ত জায়গায় কাজে লাগে। মেক মানে তৈরি করা, মেক মানে করা, মেক মানে কোনো কিছু রূপান্তর করা। তো এই যে মেকের অনেকগুলো ব্যবহার আছে। তো এখানে দেখো, এই যে সে করেছে আমাকে পাগল, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এইটা অ্যাডজেক্টিভ। এইভাবে তুমি বাক্যগুলো ব্যবহার করতে শেখো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো। তাহলে তুমি, আমি আগেই বলেছি, ফ্রি হ্যান্ড রাইটিং, গ্রামার বা ইংরেজি স্পিকিং করা বা ইংরেজিতে লেখা, তুমি যাই কিছু করো, তোমার এই 9 বেসিক স্ট্রাকচারের কোনো জুড়ি নেই, কোনো তুলনা নেই। তাই আমি বারবার করে বলছি, 9 বেসিক স্ট্রাকচারটা শেখো। তোমার ইংরেজিটা 6 বছরের কাজ তোমার 6 মাসের মধ্যে হয়ে যাবে। এবার এসো রেন্ডার। রেন্ডার মানে কোনো কিছু রূপান্তর করা, পরিণত করা। তো এই রেন্ডারটা, যেমন ধরো ফ্লাড, বন্যা, ইন দিস ইয়ার, আমি একটা সাবজেক্ট নিলাম, এবারের বন্যা। এবার হ্যাজ রেন্ডার্ড, বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে পড়েছে, তাই আমরা হ্যাজ রেন্ডারটা লিখলাম। দেখো, এবারে বন্যা করেছে হাজার হাজার লোককে, 1000 of people homeless। এটা অ্যাডজেক্টিভ, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, এইটা ভার্ব। এইভাবে তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো, তবে তোমার ব্রেনের ওই পার্টগুলো খুলবে। আমি বারবার করে বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি এইগুলো প্র্যাকটিসে না বসবা, ততক্ষণ ওই জিনিসটা আসে না। আসলে চট করে কখনো কোনো কিছু শেখা যায় না। তোমার যারা দেখবা যে খুব সুন্দর করে কথা বলছে বা কোনো টপিকের পরে বেশ সুন্দর গুছিয়ে কথা বলছে, এর কারণ হচ্ছে ওই বিষয়ের পরে তার মন বেশ কিছুদিন কাজ করেছে, তার মনের মধ্যে সমস্ত কিছু সেটিং হয়ে আছে। তার মানে এই মনের মধ্যে আমাদের সেটিং হয়ে থাকা, এই সেটিংটা আমরা যতক্ষণ ওই বিষয়ের পরে আমরা ফোকাস না হয়, ততক্ষণ কিন্তু সেটিংটা আসে না। তো এইবার এসো, তাহলে আমরা এখানে রেন্ডার মানে কি দেখলাম, সেটা হচ্ছে যে এবারে বন্যা অনেক লোককে গ্রহণ করেছে। আমি এখানে মেড দিয়ে করতে পারতাম, কিন্তু মেডটা দিলে এখানে হবে না, কারণ এখানে রেন্ডার মানে এক অবস্থা থেকে আর এক অবস্থা রূপান্তর করা, এই যে চেঞ্জ হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে রেন্ডার। এবার হচ্ছে টার্ন। টার্ন মানে আমরা জানি ঘোরা, এখানে টার্ন মানে কোনো কিছু চেঞ্জ করা বা পরিবর্তন করা। যেমন গ্রিপ has turned, দুঃখ পরিবর্তন করে দিয়েছে তার জীবনকে, আর লাইফ। সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখেছি, অবজেক্ট লিখেছি। দুঃখ তার জীবনকে কি করেছে, এবার সেই কথাটা বলিনি। জীবনটা অনেক কিছু হতে পারে, তাহলে আমি এখানে জীবনটাকে লিখলাম চেঞ্জড। চেঞ্জের সাথে ইডি যোগ করলাম, মানে অ্যাডজেক্টিভ করে দিলাম। এইখানে যদি আমি ইডিটা যোগ না করতাম, তাহলে শব্দটা নাউন হয়ে থাকতো অথবা ভার্ব হয়ে থাকতো। তাহলে এই জায়গাটা তো মূলত অ্যাডজেক্টিভের। এইটাই হচ্ছে গ্রামার। এই গ্রামারগুলো এই জন্য বললাম যে 9 বেসিক স্ট্রাকচারে না আছে কোনো তুলনা, না এর কোনো জুড়ি আছে। এই 9 বেসিক স্ট্রাকচারটা এই জন্য আমি আগে দিলাম, কারণ আমি যখন এরপরে গ্রামারে অন্যান্য পার্টগুলো তোমাকে বোঝাবো, সেই ওয়ার্ড ফাংশন হোক, চেঞ্জিং হোক, ন্যারেশন হোক, মডিফায়ার হোক, আমি অনেক বিষয় নিয়ে আসবো তোমাদের সামনে। কিন্তু এই যাই কিছু তুমি বুঝতে দাও না কেন, তোমাকে এই বিষয়গুলো আগে শেখা দরকার।
এই জন্য বেসিক যে গ্রামারটা সেই গ্রামারটা আমি আগে দিয়ে দিয়েছি। আর এইগুলো তুমি প্র্যাকটিস করে তারপর তুমি গ্রামারে যাও, তারপর গ্রামারটা অনেক ইজি হয়ে যাবে। এবার এসো তোমার উইপ। উইপ মানে আমরা জানি মশা। যেমন মাই মাদার, বারবার মাই চলে আসছে। মাই মাদার উইপড দ্য ফ্লোর ক্লিন। তো এখানে দেখো অ্যাডজেক্টিভ, অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট। এই বাক্যটা আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়েছি। তো আমার মা ফ্লোরটাকে বা মেঝেটাকে পরিষ্কার করলেন। তো মা যেহেতু ঘর ঝাড়ু দেয়, তো এই যে আমার মা ফ্লোরটা পরিষ্কার করলেন, এই যে পরিষ্কার এবং ফ্লোর, দেখো শব্দ দুটো কিন্তু পাশাপাশি বসেছে, কথা দুটো পাশাপাশি বসেছে এবং অবজেক্টের পরেই এসেছে। তাহলে তুমি যদি এইভাবে প্র্যাকটিসটা না করো তাহলে তুমি জিনিসটা কখনো ধরতে পারবে না। তাই বারবার করে বলছি, প্রত্যেকটা ভিডিও মন দিয়ে তুমি দেখো, দেখার পরে তুমি প্র্যাকটিসে বসো। তারপরে তুমি প্র্যাকটিসে বসলেই তুমি বুঝতে পারবা যে তোমার কি করতে হবে আর কি করতে হবে না, তখন তোমাকে পরিস্থিতি বলে দেবে। এবার এসো থিঙ্ক। সমস্ত ভাবগুলো দেখাচ্ছি আমি, যাতে করে তুমি প্র্যাকটিস করতে পারো। আরো কিছু ভাব আছে, ওগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি ওগুলো দেখাচ্ছি না। তোমাকে যেগুলো তুলেছে এগুলো দেখো। থিঙ্ক। থিঙ্ক মানে চিন্তা করা। তো কে চিন্তা করে? মনে করো তুমি চিন্তা করো, সাবজেক্ট। তুমি কাকে চিন্তা করো? মনে করো তুমি আমাকে চিন্তা করো। তা তুমি আমার সম্পর্কে কি ভাবো? তাহলে তুমি আমার সম্পর্কে জ্ঞানী মনে করলে বা ওবিডিয়েন্ট মনে করলে, অনুগত। অ্যাডজেক্টিভ এটা, অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট। বাক্যটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়েছি। তুমি আমাকে খুব অনুগত মনে করো। তো এই যে অনুগত এবং আমি, দেখো কথা দুটো পাশাপাশি বসেছে। তো এই যে অবজেক্টের দোষ গুণ, তখন 6 নম্বর স্ট্রাকচার মানেই অবজেক্টের দোষ গুণ, আর 2 নম্বর স্ট্রাকচার মানে সাবজেক্টের দোষ গুণ। এই অবজেক্টের দোষ গুণের জন্য আসলে এখানে ট্রানজিটিভ ভার্বটা ব্যবহার হয়েছে। তাহলে এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, এই দুটো যদি তুমি আলাদা করতে না পারো তাহলে তুমি কিন্তু গ্রামারের পথে এগোতে পারবে না, গ্রামার তুমি বুঝতে পারবে না, ধরে রাখতে পারবে না। কারণ ইনট্রানজিটিভটা একরকম, যার পরে অবজেক্ট থাকে না, লাগে না, প্রয়োজন হয় না এবং এর প্যাসিভ ভয়েসও হয় না। আর ট্রানজিটিভ ভার্ব যার পরে একটা অবজেক্ট লাগে, অবজেক্ট না দিলে কথাই হয় না। ইনট্রানজিটিভ পরে অবজেক্ট ছাড়াই কিন্তু কথা প্রকাশ হয়ে যায়। আর ট্রানজিটিভ তা না, এরপরে যতক্ষণ একটা অবজেক্ট না বসছে ততক্ষণ কিন্তু কথা পূর্ণ হয় না। তাই এই ট্রানজিটিভ ভার্বের একটা গুরুত্ব অপরিসীম। এবার এসো ফাইন। মনে করো যে আই ফাউন্ড হিম, আমি তাকে দেখলাম, কি অবস্থায় পেলাম। তাহলে আমি তাকে পেলাম, মনে করো কথার কথা যে অসুস্থ অবস্থায় দেখলাম, তাকে আমি খুব গরিব অবস্থায় দেখলাম, তাকে আমি খুব ধনী অবস্থায় দেখলাম। তখন আমি এখানে ধনী লিখলাম, আই ফাউন্ড হিম রিচ। রিচটা এখানে অ্যাডজেক্টিভ, হিমটা এখানে অবজেক্ট, ফাউন্ডটা ভার্ব, এটা সাবজেক্ট। আমি অনেকগুলো ভার্ব নিচ্ছি যাতে করে তুমি এই স্ট্রাকচারটা খুব ভালো করে ধরতে পারো। তাহলে এই 6 নম্বর স্ট্রাকচারের যদি তোমার গ্রামার, সাধারণত গ্রামারগুলো এই জায়গাটায় ব্যবহার হয়। এই যে আমি গোল চিহ্ন দিয়ে দিলাম এই জন্যই যে মনে করো যখন তুমি কোনো গ্যাপ পূরণ করতে যাও ওখানে একটা গ্যাপ দেওয়া আছে। তাহলে ওই গ্যাপে যে অ্যাডজেক্টিভ বসবে এবং এটা যদি তোমার প্র্যাকটিস করা না থাকে তুমি তো ওখানে অ্যাডজেক্টিভ লিখতে গিয়ে নাউন লিখে ফেলবা, কিংবা নাউন লিখতে গিয়ে হয়তো অ্যাডভার্ব লিখে ফেললে, বা এমন একটা শব্দ লিখলে যেটা ওখানে আদৌ কোনো পারফেক্ট না, বা ওটা মানে স্ট্রাকচারের মধ্যে পড়ে না, বা ভুল ভালো একটা কিছু লিখে ফেললে। তার মানে স্ট্রাকচারগুলো লিখলে তোমার বাক্যগুলো সঠিক হওয়ার সম্ভাবনা প্রায় 99% থেকে 100%। এবার হচ্ছে বিলিভ। বিলিভ মানে বিশ্বাস করা। যেমন আই বিলিভ হিম, বিলিভ দি ম্যান লিখলাম, অনেস্ট। আমি লোকটিকে সৎ মনে করলাম, আই বিলিভ দ্য ম্যান অনেস্ট। তাহলে লোকটি যে সৎ
আমি সেটা কিন্তু প্রকাশ করলাম, তো লোকটির সৎ অবস্থা প্রকাশ করলাম। তারপর দেখো রিপোর্ট, এবার রিপোর্টটা দেখি। যেমন মনে করো, দি অথরিটি has reported the bridge unusable. মানে অব্যবহারযোগ্য, অ্যাডজেক্টিভ, এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। তাহলে দেখো এখানে অথরিটি কর্তৃপক্ষ ব্রিজটাকে সম্পর্কে তথ্য দিল যে ব্রিজটা ব্যবহারের উপযুক্ত না। তো এই যে ব্রিজটা ব্যবহারের উপযুক্ত না, এই বাক্যটা দেখো আমি ব্রিজের পাশে একটা আনইউজেবল বা অব্যবহারযোগ্য বলে আমি একটা কথা লিখেছি। তার মানে ওই যে অব্যবহারযোগ্য যেটা, ওটা তো অ্যাডজেক্টিভ, এবং এটা বসেছে কোথায়? এটা বসেছে অবজেক্টের পাশে। তার মানে এখানে রিপোর্টটা কি দিয়েছেন, যে ব্রিজটাকে একটা অব্যবহারযোগ্য বলে তারা ঘোষণা করেছে। এইভাবে তুমি প্রত্যেকটা বাক্য নিয়ে একটা অর্থবোধক বাক্য তৈরি করো, এবং তুমি প্র্যাকটিস করে যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে এখানে কমেন্টে তুমি জানিয়ে দিও, আমি তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো। এবার এসব ফিল মানে আমরা জানি অনুভব করা। তো এখানে ফিলটা যেমন আমি নিচেরটা মুছে দিই একটু। They feel the situation মনে করে লিখলাম খারাপ, ব্যাড লিখলাম। আমি আর একটা শব্দ লিখলাম ডিটারিও, দুটো শব্দ লিখলাম ব্যাড এবং ডিটারিয়েটেড। মানে ব্যাড মানে তো খারাপ, আর ডিটারিয়েটেডটা হচ্ছে আরো খারাপ, খারাপের থেকে আরো খারাপ। তো আমি একটু জাস্ট ইংরেজির মাস্টারিটা তোমাদের সামনে দেখাতে চাচ্ছি না, কারণ এটা ইংরেজি আগেই বলেছি যে ইংরেজি ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ। এটার মধ্যে এত পরিমাণে কারিশমা, এত পরিমাণে এর হচ্ছে মানে গুণাবলী, এর মধ্যে এত পরিমাণে এর অলংকার, যেটা আমি বলেই শেষ করতে পারবো না। তো যাই হোক, এই যে এখানে এটা আমি বুঝালাম ব্যাড এবং ডিটারিয়েটেড। ব্যাড মানে তো আমরা খারাপ, কিন্তু পরিস্থিতি যখন অনেক খারাপ হয়, খুব পরিস্থিতিটা নাজুক, এমন অবস্থায় যে যেটা ভাষায় বর্ণনা করা যাচ্ছে না, তখন কিন্তু এই ডিটারিয়েটেডটা ব্যাপারটা হবে। তাহলে এখানে দেখো সাবজেক্টটা লিখেছে দে ফিল, ভার্ব, দি সিচুয়েশন, অবজেক্ট, এখানে ব্যাড বা ডিটারিয়েটেড অ্যাডজেক্টিভ। এইভাবে তুমি এক একটা করে তুমি প্র্যাকটিসটা করো, তাহলে তুমি সব কিছু করতে পারবা। এবার এসে আমরা ডিসকভার। যেমন ধরো দি সায়েন্টিস্ট বিজ্ঞানীরা ডিসকভার, ফার্স্ট টেন্সে বললাম দি ল্যান্ড ফার্টিল। আমি একটা কথা লিখলাম, যে কোনো তোমার মতো কথা বানাইও। ফার্টিল মানে উর্বর। বিজ্ঞানীরা জমিটাকে খুব উর্বর তারা পর্যবেক্ষণ করেছে, তারা ডিসকভার করেছে। তোমরা জানো ডিসকভার মানে কোনো কিছু তন্ন তন্ন করে দেখা, খুঁজে দেখা, খতিয়ে দেখা। তাহলে এই বিজ্ঞানীরা, দেখো বিজ্ঞানীরা এখানে সাবজেক্ট, ডিসকভারটা ভার্ব, ল্যান্ডটা এখানে অবজেক্ট, ফার্টিলটা অ্যাডজেক্টিভ। এইভাবে তুমি আগে ছোট ছোট করে স্ট্রাকচার ধরে ধরে তুমি বাক্যগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমার এই প্র্যাকটিস করার পরে যে তোমার ইংরেজিটা তোমার কাছে স্মুথ হয়ে যাবে এবং খুব সহজে তুমি ধরতে পারবা। আমি চলে যাওয়ার আগে একটা কথা বলি, আমার ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর খুব প্রয়োজন, কারণ আমরা
ইংরেজি শিখেছি দীর্ঘদিন ধরে। এই ইংরেজি যেভাবে শিখতে হয় সেভাবে না শিখে আমরা একটু ভুল পথে চলে আসছিলাম, যার জন্য আমাদের ইংরেজি বুঝতে অনেক দেরি হয়ে গেছে। এইটা শুধু আমার না, এটা অনেকের ক্ষেত্রে এই একই ঘটনাগুলো ঘটে। তাই আমি তোমাদের সামনে আমি বলছি যে যেহেতু আমি একজন লেকচারার, আমি একটা কলেজে পড়াই, তাহলে আমার এই সাজেশনগুলো আশা করি তুমি যদি ফলো করো তোমার জীবনে খুব কাজে লাগবে, খুব তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবা। তো ওকে, আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।